হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ফিলোসফি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অভিজ্ঞতাবাদ, যাকে ইংলিশে এম্পিরিসিজম বলা হয়। প্রথমে আমি অভিজ্ঞতাবাদ কাকে বলে সেই নিয়ে একটু আলোচনা করব। যে মতবাদ অনুসারে ইন্দ্রিয়ানুভব বাহ্যিক জগতের জ্ঞান লাভের একমাত্র উৎস, সেই মতবাদকেই দৃষ্টিবাদ বা অভিজ্ঞতাবাদ বলে। এবার এই সংজ্ঞাটাকে আমি একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি। এই সংজ্ঞাতে বা ডেফিনেশনে ইন্দ্রিয়ানুভব বলতে বোঝায় চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে জগতের সমস্ত বিষয়ের জ্ঞান লাভ করা। অর্থাৎ চক্ষু দিয়ে দেখে জ্ঞান লাভ করা, কর্ণের মাধ্যমে শুনে জ্ঞান লাভ করা, নাসিকার মাধ্যমে কোনো কিছুর গন্ধ নিয়ে জ্ঞান লাভ করা, ত্বকের মাধ্যমে কোনো কিছুর স্পর্শ নিয়ে জ্ঞান লাভ করা, জিহ্বার মাধ্যমে কোনো কিছুর স্বাদ গ্রহণ করে জ্ঞান লাভ করা। এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান লাভ করাকে ইন্দ্রিয়ানুভব বা ইন্দ্রিয় প্রত্যক্ষ বলে। আর বাহ্যিক জগৎ কথার অর্থ হলো যে জগৎ আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, অর্থাৎ যে জগৎকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের চারপাশে দেখতে পাই, সেই জগৎকে বাহ্যিক জগৎ বলে। অভিজ্ঞতাবাদীদের মতে আমরা সত্য জ্ঞান বা যথার্থ জ্ঞান এই অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমেই অর্জন করি। এখন এই অভিজ্ঞতা কথাটির সূচনা কোথা থেকে হয়েছে সেটা আমি একটু বলছি। গ্রিস দেশে সোফিস্ট নামে এক ধরনের সম্প্রদায়ের দার্শনিকরা ছিলেন, যারা মনে করতেন ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমেই যথার্থ জ্ঞান অর্জন করা যায়। আবার প্রাচীন গ্রিক যুগের পরমাণুবাদীরা, ইংলিশে যাকে অ্যাটমিস্ট বলা হয়, প্রোটাগোরাস ইত্যাদি সোফিস্টরা অভিজ্ঞতাবাদের আদি প্রবর্তক ছিলেন। আবার আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে অভিজ্ঞতাবাদের প্রথম প্রবর্তক বা সূচনা যিনি করেছিলেন তিনি হলেন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন মনে করতেন এই বিশ্বের সঙ্গে পরিচিত হওয়ার একমাত্র রাস্তা হলো আমাদের এই পাঁচটা বাহ্য ইন্দ্রিয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। একমাত্র এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা আমাদের জগতের সঙ্গে পরিচিত হতে পারি, এটা ফ্রান্সিস বেকন মনে করতেন। সোফিস্টরা প্রচার করতেন যে ব্যক্তির অভিজ্ঞতাই বাক্যের সত্য মিথ্যা নির্ণয়ের মাপকাঠি, অর্থাৎ যদি বাক্যটি সত্য না মিথ্যা এটা যাচাই করতে হয় বা নির্ণয় করতে হয়, তাহলে সেটা একমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই সম্ভব, এটা সোফিস্টরা বলেছিলেন। এবার আমি অভিজ্ঞতাবাদের মূল বক্তব্যগুলো আলোচনা করব। ইংলিশে যাকে বলা হয় মেন টিনেটস অফ এম্পিরিসিজম। নাম্বার 1 পয়েন্ট হলো অভিজ্ঞতাই জ্ঞান লাভের একমাত্র উপায়। অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে অভিজ্ঞতাই জ্ঞান লাভের একমাত্র উপায়। তাদের মতে আমরা সমস্ত জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমেই অর্জন করি, অভিজ্ঞতা ছাড়া আমাদের জ্ঞান লাভ সম্ভব নয়। অভিজ্ঞতা বলতে তারা বোঝেন ইন্দ্রিয় প্রত্যক্ষ বা ইন্দ্রিয় অনুভবকে। ইন্দ্রিয় প্রত্যক্ষকে ইংলিশে সেন্স পারসেপশন বলা হয়, আর ইন্দ্রিয় অনুভবকে ইংলিশে সেন্স এক্সপেরিয়েন্স বলা হয়। তারা মনে করতেন ইন্দ্রিয়ানুভব ছাড়া বাস্তব ব্যাপারে কেউ জ্ঞান দিতে পারবে না। অভিজ্ঞতাবাদীদের মতে বিশুদ্ধ বুদ্ধি বা প্রজ্ঞা বলে কোনো আলাদা যে বোধশক্তি হয় সেটা তারা স্বীকারই করে না। বাস্তব ব্যাপার বিষয়ক সমস্ত জ্ঞান ইন্দ্রিয়ানুভবের ওপর নির্ভরশীল। তারা বলেন যে ইন্দ্রিয় ছাড়া কোনো বিষয় জ্ঞান লাভ সম্ভব নয়। নাম্বার 2 পয়েন্ট হলো ধারণা গ্রহণের ব্যাপারে মন নিষ্ক্রিয় আর ইন্দ্রিয় সক্রিয়। অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে যে কোনো বিষয় জ্ঞান গ্রহণের ক্ষেত্রে প্রাথমিক ধারণা সংগ্রহের ব্যাপারে মন একেবারেই নিষ্ক্রিয় থাকে। ধারণাকে গ্রহণ করার ব্যাপারে মন শুধুমাত্র দ্রষ্টা মাত্র, অর্থাৎ ধারণা নেওয়ার সময় মন শুধু দেখার কাজ করে, এটা অভিজ্ঞতাবাদীদের মত। বাইরে থেকে সংবেদনগুলো পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে মনের সাদা পর্দায় এসে পড়ার পর মন সক্রিয়ভাবে বিভিন্ন ধারণার তুলনা তখন করে এবং বিভিন্ন ধারণা সংযোজনের মাধ্যমে
বা বিভিন্ন ধারণাকে একসাথে যুক্ত করে মন তখন জটিল ধারণা গঠন করে। কাজেই অভিজ্ঞতাবাদীরা জ্ঞান লাভের ব্যাপারে মনের নিষ্ক্রিয়তাকে স্বীকার করে, কারণ তাদের মতে ধারণা গ্রহণ মনের মাধ্যমে হয় না। অর্থাৎ যখন ধারণা গ্রহণ করি তখন মন সেখানে কোনো অংশগ্রহণ করে না, মন তখন নিষ্ক্রিয় থাকে এবং ইন্দ্রিয় সেই সময় ধারণা গঠনের সময় ইন্দ্রিয় সক্রিয় থাকে। অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমেই আমাদের প্রাথমিক ধারণা গঠন হয়। নাম্বার 3 পয়েন্ট হলো, অভিজ্ঞতাবাদীরা সহজাত ধারণাকে স্বীকার করেন না। সহজাত ধারণা বলতে যে ধারণা জন্ম থেকেই আমাদের মনের মধ্যে থাকে, অর্থাৎ যে ধারণা গঠনের জন্য আমাদের অভিজ্ঞতার প্রয়োজন হয় না, যেমন ঈশ্বরের ধারণা, পাপ পুণ্যের ধারণা, সুখ দুঃখের ধারণা। এই ধারণাগুলো গঠনের জন্য আমাদের অভিজ্ঞতার প্রয়োজন হয় না, এগুলো জন্ম থেকেই আমাদের মনের মধ্যে থাকে। অভিজ্ঞতাবাদীরা বিশ্বাস করেন আমাদের মনে কোনো সহজাত ধারণার অস্তিত্ব নেই। তাদের মতে জন্মাবার সময় আমাদের মন থাকে একটা পরিচ্ছন্ন স্লেট বা পরিষ্কার কাগজের মতো, যার ওপর কোনো ধারণার দাগ পড়েনি। তাই অভিজ্ঞতাবাদীরা বলেন সমস্ত ধারণা আসে অভিজ্ঞতার মাধ্যমে, সহজাত ধারণা বলে কোনো রকম ধারণা হয় না। নাম্বার 4 পয়েন্ট হলো, অভিজ্ঞতাবাদীরা আরোহ পদ্ধতিতে বিশ্বাসী। অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে দর্শনের যথার্থ পদ্ধতি হলো আরোহ পদ্ধতি, ইংলিশে যাকে ইন্ডাকটিভ মেথড বলা হয়। আরোহ পদ্ধতির বৈশিষ্ট্য হলো, অর্থাৎ আরোহ পদ্ধতি হলো বিশেষ থেকে সামান্যে যাওয়া। বিশেষকে ইংলিশে পার্টিকুলার বলা হয় আর সামান্যকে ইংলিশে ইউনিভার্সাল বলা হয়। উদাহরণ হলো, কিছু জায়গার কাক কালো দেখে যদি সিদ্ধান্ত করি পৃথিবীর সকল কাক হয় কালো, তাহলে সেটা হবে বিশেষ থেকে সামান্যে যাওয়া। এই উদাহরণে বিশেষ বলতে বিশেষ বিশেষ জায়গার কথা বলা হয়েছে, অর্থাৎ সেটা দিল্লি, কর্ণাটক, মুম্বাই, কলকাতা, যে কোনো জায়গা হতে পারে। অর্থাৎ যে জায়গাগুলোর কাক কালো দেখে সিদ্ধান্ত করা হয়েছে সকল কাক হয় কালো। আর এই উদাহরণে সামান্য বলতে সকল কাককে বোঝানো হয়েছে। অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে আমরা অভিজ্ঞতার মাধ্যমে বিশেষের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি, কারণ বিশেষ বিশেষ কয়েকটা জায়গার কাক কালো দেখে সকল কাক হয় কালো এই সিদ্ধান্ত করার জন্য ইন্দ্রিয়ের প্রয়োজন হয়। যেমন চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে ইত্যাদি। আর ইন্দ্রিয়ের প্রয়োজন হওয়া মানেই হলো সেটা অভিজ্ঞতা। আর অভিজ্ঞতাবাদী দার্শনিকগণ বিশ্বাস করেন এই যে অভিজ্ঞতার সাহায্যে বিশেষ থেকে সামান্যে যাওয়া, অর্থাৎ কিছু কিছু জায়গার কাক কালো দেখে সকল কাক হয় কালো, এই যে সিদ্ধান্ত করা, এটাই হলো সামান্যীকরণ, ইংলিশে যাকে জেনারেলাইজেশন বলা হয়। অর্থাৎ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সামান্যীকরণের সাহায্যে বিশেষের জ্ঞান থেকে সার্বিক বা সামান্য জ্ঞান অর্জন করা যায়। নাম্বার 5 পয়েন্ট হলো, অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে মূল্য, যাকে ইংলিশে ভ্যালু বলা হয়, সেটা ব্যক্তিগত। অভিজ্ঞতাবাদী দার্শনিকগণ বিশ্বাস করেন মূল্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই। মূল্য বলতে বোঝায় সত্য, শিব ও সুন্দর এই তিনটি ধারণার উপর নির্ভর করে যখন আমরা কোনো বাস্তব বিষয় বা ঘটনার বিচার করি তখন তাকে মূল্য বিষয়ক বিচার বা মূল্যবাচক বাক্য বলা হয়। মূল্য বিষয়ক বিচারকে ইংলিশে জাজমেন্ট অফ ভ্যালু বলা হয়, আর মূল্যবাচক বাক্যকে ইংলিশে ইভ্যালুয়েটিভ স্টেটমেন্ট বলা হয়। এবার আমি সত্য, শিব ও সুন্দর এই তিনটি কথার অর্থ বিশ্লেষণ করছি। সত্য কথার অর্থ হলো সত্য মিথ্যার বিচার করা, শিব কথার অর্থ হলো কল্যাণ করা, আর সুন্দর কথার অর্থ হলো সুন্দর ও অসুন্দর, ভালো ও মন্দের বিচার করা। যেমন মূল্যের উদাহরণ দিচ্ছি, ফুলটি সুন্দর, তারপর তুমি ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করেছো, তারপর রাম যে কথা বলেছে তা মিথ্যা। এই ধরনের বাক্যগুলোকে
মূল্যবাচক বলা হয়, কেননা এই বাক্যগুলো সত্য, শিব ও সুন্দর এই তিনটি আদর্শের ওপর নির্ভর করে বিচার করা হয়। কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষের দ্বারা, অর্থাৎ পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা সত্য, শিব, সুন্দর প্রভৃতি মূল্যের জ্ঞান অর্জন করা যায় না। কারণ অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে যখন আমরা বলি সমুদ্রের ধারে সূর্যোদয়ের দৃশ্য মনোরম, তখন আমরা সূর্যোদয়ের সৌন্দর্য কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে পাই না, অর্থাৎ সৌন্দর্যের অনুভূতিটা কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি ব্যাখ্যা করা যায় না। কাজেই মূল্য যেহেতু প্রত্যক্ষের বিষয় নয়, সেহেতু মূল্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই। কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিকরা এটাও বলেছেন, মূল্য বিষয়ক বাক্যের মাধ্যমে যেহেতু ব্যক্তির পছন্দ, অপছন্দ, নিন্দা, প্রশংসা, অনুমোদন, অননুমোদন এসব বিষয়গুলো প্রকাশিত হয়, তাই মূল্য কেবলমাত্র ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ ব্যক্তির ওপর নির্ভর মূল্যটা। নাম্বার 6 পয়েন্ট হলো অভিজ্ঞতাবাদী দার্শনিকরা অধিবিদ্যাকে অস্বীকার করেছেন। বেশিরভাগ অভিজ্ঞতাবাদী দার্শনিকের মতে অধিবিদ্যা অর্থহীন, অর্থাৎ মেটাফিজিক্স ইজ ননসেন্স। কারণ তাদের মতে অধিবিদ্যার বাক্যগুলো ইন্দ্রিয়ের দ্বারা যাচাইযোগ্য নয়। যেমন আত্মা হয় অমর, ঈশ্বরের ধারণা, পাপ পুণ্যের ধারণা, বস্তুর আসল রূপের ধারণা, এইসব অধিবিদ্যার বাক্যগুলো অভিজ্ঞতাবাদীদের মতে কোনো জ্ঞান প্রকাশ করে না। আর ইন্দ্রিয়ের দ্বারা এইসব বাক্য সত্য না মিথ্যা সেটাও প্রমাণ করা যায় না। তাই অভিজ্ঞতাবাদীদের কাছে অধিবিদ্যা অর্থশূন্য। এবার আমি অভিজ্ঞতাবাদকে কটি ভাগে ভাগ করা যায় সেই নিয়ে আলোচনা করব। অভিজ্ঞতা ছাড়াও বুদ্ধিকে জ্ঞান লাভের উৎস বলে স্বীকার করা যাবে কি যাবে না, এই প্রশ্নের ওপর ভিত্তি করে, অর্থাৎ নির্ভর করে অভিজ্ঞতাবাদীদের দুটি দলে ভাগ করা হয়। নাম্বার 1 হলো চরমপন্থী অভিজ্ঞতাবাদ, যাকে ইংলিশে এক্সট্রিম এম্পিরিসিজম বলা হয়। নাম্বার 2 হলো নরমপন্থী অভিজ্ঞতাবাদ, যাকে ইংলিশে মডারেট এম্পিরিসিজম বলা হয়। প্রথমে আমি চরমপন্থী অভিজ্ঞতাবাদ সম্বন্ধে কিছু আলোচনা করব। যারা কঠোরভাবে বলেন যে অভিজ্ঞতাই জ্ঞান লাভের একমাত্র উৎস, তাকে চরমপন্থী অভিজ্ঞতাবাদ বলা হয়। চরমপন্থী অভিজ্ঞতাবাদীদের মতে সমস্ত জ্ঞানই অভিজ্ঞতার উপর নির্ভর, অর্থাৎ আমরা সব জ্ঞান অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে অর্জন করি। ইন্দ্রিয় অনুভব অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া জ্ঞানের দ্বিতীয় কোনো উৎস নেই বা দ্বিতীয় কোনো পথ নেই। একমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই আমরা জ্ঞান লাভ করতে পারব। চরমপন্থী অভিজ্ঞতাবাদীদের মতে সব জ্ঞানই তথ্য বিষয়ক বা আপতিক। তথ্য বিষয়ক কথাটির অর্থ হলো যে বাক্যগুলো ইনফরমেটিভ, অর্থাৎ যে বাক্যগুলো থেকে নতুন তথ্য বা নতুন জ্ঞান পাওয়া যায়। আর আপতিক কথার অর্থ হলো কোনো বাক্য সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। আপতিক বা সম্ভাব্য বাক্যকে ইংলিশে কন্টিনজেন্ট বলা হয়। আপতিক জ্ঞানের উদাহরণ হলো আকাশ নীল। এই জ্ঞানটা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে, কারণ আকাশ নীলও হতে পারে আবার আকাশ সাদাও হতে পারে। তাই আপতিক জ্ঞান নিশ্চিত নয়, সম্ভাবনাময়। এখন আমি চরমপন্থী অভিজ্ঞতাবাদীদের মধ্যে একজন বিখ্যাত সমর্থক দার্শনিক মিলের কথা আলোচনা করব, যে মিল চরমপন্থী অভিজ্ঞতাবাদ সম্বন্ধে কি বলছেন। আধুনিক পাশ্চাত্য দর্শনে মিলকে চরমপন্থী অভিজ্ঞতাবাদী বলা হয়। মিলের মতে আমাদের এই পৃথিবীর বাইরের সমস্ত বস্তু, বাস্তব ঘটনা, গণিতের জ্ঞান, যুক্তি বা ন্যায়শাস্ত্রের জ্ঞান, সব ধরনের জ্ঞান আসে ইন্দ্রিয়ের মাধ্যমে, অভিজ্ঞতা থেকে। মিল বলেন জ্ঞান এক প্রকারেরই হয় এবং তা হলো পরতসাধ্য সংশ্লেষক, ইংলিশে যাকে সিনথেটিক এ পস্টেরাইরি বলা হয়। পরতসাধ্য সংশ্লেষক বাক্য হলো যে বাক্য থেকে নতুন জ্ঞান পাওয়া যায়। যেমন সকল মানুষ হয় মরণশীল, এই বাক্যে উদ্দেশ্য পদ মানুষ সম্বন্ধে বিধেয় পদ মরণশীল একটা নতুন তথ্য দিচ্ছে।
এবং সেই নতুন তথ্যটা হলো মানুষ মরণশীল। পরতসাধ্য বাক্যের সত্যতা শুধুমাত্র পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমেই নির্ণয় করা সম্ভব। আর পর্যবেক্ষণ ও পরীক্ষণ ইন্দ্রিয় ছাড়া হয় না, কারণ দেখার জন্য, পরীক্ষা করার জন্য আমাদের চোখ, কান, নাক, স্পর্শ ইত্যাদি এই সব ইন্দ্রিয়গুলোর প্রয়োজন হয়। আর ইন্দ্রিয়ের সাহায্য নেওয়ার মানেই হলো অভিজ্ঞতার উপর নির্ভর হওয়া। অর্থাৎ পরতসাধ্য বাক্যের জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভর। অভিজ্ঞতালব্ধ জ্ঞান কখনো সুনিশ্চিত হতে পারে না। তাই মিল উচ্চ কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমাদের সমস্ত জ্ঞানই আপতিক অর্থাৎ সম্ভাব্য। অবশ্যম্ভব বা আবশ্যিক জ্ঞান বলে মিলের মতে কিচ্ছু নেই। আবশ্যিক জ্ঞানকে ইংলিশে নেসেসারি নলেজ বলা হয়। আবশ্যিক বা অবশ্যম্ভব জ্ঞান হলো যে জ্ঞানটা নিশ্চিতভাবে সত্য অথবা মিথ্যা হয়, তাকে অবশ্যম্ভব বা আবশ্যিক জ্ঞান বলা হয়। যেমন, যা সাদা তা কালো নয়, এই বাক্যটা বা জ্ঞানটা নিশ্চিতভাবে সত্য, তাই এটা আবশ্যিক বা অবশ্যম্ভব জ্ঞান। তাহলে অনেকের প্রশ্ন যে গাণিতিক জ্ঞানকে অর্থাৎ 3+3=6 এরকম জ্ঞানকে কেন আমরা অবশ্যম্ভব জ্ঞান বলে মনে করি? এর উত্তরে মিল বলছেন, এটা আমাদের অতীত অভ্যাসজাত মানসিক একটা আশা। অর্থাৎ অতীতে আমরা যতবার তিনটে বস্তুর সঙ্গে তিনটে বস্তু মিলিয়েছি ততবারই যোগফল 6 হয়েছে, তাই এটা আমাদের একটা অতীতের অভ্যাস। তাই চরমপন্থী অভিজ্ঞতাবাদী মিলের মতে অভিজ্ঞতাই জ্ঞান লাভের একমাত্র উপায়, অন্য কোনো উপায় নেই জ্ঞান লাভ করার। এখন আমি অভিজ্ঞতাবাদীদের দ্বিতীয় দল নরমপন্থী অভিজ্ঞতাবাদ নিয়ে কিছু আলোচনা করব। যারা শুধু অভিজ্ঞতাকেই নয়, বুদ্ধিকেও জ্ঞান লাভের উৎস হিসেবে স্বীকার করেন, তাদেরকে নরমপন্থী অভিজ্ঞতাবাদী বলা হয়। নরমপন্থী অভিজ্ঞতাবাদীরা বলেন যে শুধুমাত্র 5টা ইন্দ্রিয়ের মাধ্যমেই অভিজ্ঞতা থেকে জ্ঞান লাভ করা যায় না, বুদ্ধিরও প্রয়োজন আছে। বুদ্ধির মাধ্যমেও জ্ঞান হয়, অর্থাৎ বুদ্ধিও জ্ঞান লাভের উৎস। এবার আমি নরমপন্থী অভিজ্ঞতাবাদীদের মধ্যে একজন শ্রেষ্ঠ দার্শনিক ডেভিড হিউমের বক্তব্য নিয়ে কিছু আলোচনা করব। পাশ্চাত্য দর্শনে দার্শনিক ডেভিড হিউমকে নরমপন্থী অভিজ্ঞতাবাদী বলা হয়। দার্শনিক হিউম তার ট্রিটিজ অ্যান্ড এনকোয়ারি গ্রন্থে বলেছেন, আমাদের জ্ঞান প্রকাশিত হয় 2 প্রকার বাক্যের মাধ্যমে। নাম্বার 1 হলো পরতসাধ্য সংশ্লেষক, নাম্বার 2 হলো পূর্বতসিদ্ধ বিশ্লেষক। পরতসাধ্য সংশ্লেষক আর পূর্বতসিদ্ধ বিশ্লেষক, এই উভয় বিষয় নিয়েই আমি আমার বুদ্ধিবাদের ভিডিওতে পরিষ্কারভাবে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হিউম বলেন, পরতসাধ্য সংশ্লেষক বাক্যের মাধ্যমে যে জ্ঞান আমরা পাই সেটা আপতিক বা সম্ভাবনামূলক। অর্থাৎ এই পরতসাধ্য সংশ্লেষক জ্ঞান কখনোই সুনিশ্চিত হতে পারে না। হিউম বিশ্বাস করেন যে অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষ শুধুমাত্র পরতসাধ্য সংশ্লেষক বাক্যের জ্ঞান দিতে পারে, কিন্তু অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে পূর্বতসিদ্ধ বিশ্লেষক বাক্যের জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই হিউম বলেন, পূর্বতসিদ্ধ বিশ্লেষক বাক্যের জ্ঞান একমাত্র বুদ্ধির মাধ্যমেই অর্জন করা যায়। তাই নরমপন্থী অভিজ্ঞতাবাদীদের মতে জ্ঞান লাভ করতে হলে অভিজ্ঞতা এবং বুদ্ধি উভয়েরই প্রয়োজন আছে। এবার আমি অভিজ্ঞতাবাদের বিরুদ্ধে যেসব আপত্তি বা বক্তব্য আছে সেই নিয়ে আলোচনা করব। সমালোচনা বা ক্রিটিসিজমের নাম্বার 1 পয়েন্ট হলো, অভিজ্ঞতা নিশ্চিত জ্ঞান দিতে পারে না এবং সামান্যীকরণের জন্য বুদ্ধির সাহায্য নেয়। সামান্যীকরণকে ইংলিশে জেনারেলাইজেশন বলা হয়। দার্শনিক জন লক ও ডেভিড হিউম দুজনেই জ্ঞান লাভের ক্ষেত্রে বুদ্ধির অবদানকে স্বীকার করেননি, কিন্তু সমালোচকরা বলেছেন যে অভিজ্ঞতা কখনোই সকল বিষয় নিশ্চিত জ্ঞান দিতে পারে না। এই সকল বিষয় কথার অর্থ হলো সার্বিক, অর্থাৎ ইংলিশে যাকে ইউনিভার্সাল নলেজ বলা হয়। আর নিশ্চিত জ্ঞান কথার অর্থ হলো অবশ্য স্বীকার্য। এই অবশ্য স্বীকার্যকে ইংলিশে নেসেসারি নলেজ বলে। সমালোচকদের মতে
অভিজ্ঞতা শুধুমাত্র বিশেষের জ্ঞান দিতে পারে, অর্থাৎ বিশেষ বিশেষ বস্তু বা পার্টিকুলার বস্তু, জীব ইত্যাদির জ্ঞান দিতে পারে। অভিজ্ঞতাবাদী দার্শনিকগণ মনে করেন যে আরোহ পদ্ধতির মাধ্যমে সামান্যীকরণের সাহায্যে বিশেষ থেকে সার্বিক জ্ঞান অর্জন করা যায়। অর্থাৎ কিছু কিছু জায়গার কাক কালো দেখে সকল কাক হয় কালো এই সিদ্ধান্তে আসা যায় অভিজ্ঞতাবাদীদের মতে। কিন্তু সমালোচকরা বলছেন অভিজ্ঞতাবাদী দার্শনিকগণ যখন সামান্যীকরণের সাহায্য নেন তখন তারা প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির ওপর ভিত্তি করেই সামান্যীকরণ করেন, আর এই দুটো নীতিই হলো বুদ্ধির। এবার আমি প্রকৃতির একরূপতা নীতি, যাকে ইংলিশে ল অফ ইউনিফর্মিটি অফ নেচার বলা হয়, সেই নিয়ে কিছু বলি। প্রকৃতির একরূপতা নীতিটি হলো প্রকৃতি সব সময় সবার সাথে একই রকম আচরণ করে, অর্থাৎ প্রকৃতির প্রতিটা ঘটনাই একটা নির্দিষ্ট নিয়মে চলে। যেমন জল খেলে যদি একটা মানুষের তেষ্টা মেটে তাহলে অন্য মানুষেরও তেষ্টা মিটবে। একজনের সাথে একরকম আচরণ, আরেকজনের সঙ্গে আরেক রকম আচরণ, এরকম পার্শিয়ালিটি বা ভেদ প্রকৃতি কখনো করে না। দ্বিতীয় নীতিটি হলো কার্যকারণ নিয়ম, ইংলিশে যাকে ল অফ কজেশন বলা হয়। কার্যকারণ নিয়ম মানে হলো প্রত্যেক ঘটনারই কোনো না কোনো কারণ আছে, অর্থাৎ যার উৎপত্তি হয় তার কারণও হয়। দুটো ঘটনার ক্ষেত্রে যেটা আগে ঘটে সেটা কারণ, আর যেটা পরে ঘটে সেটা কার্য। জগতের প্রতিটা ঘটনাই কার্যকারণ নিয়মে চলে। এই কার্যকারণ নিয়ম শৃঙ্খলার বাইরে প্রকৃতি চলে না। প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি, এই দুটো নিয়ম আমরা বুদ্ধির কাছ থেকেই পাই। অভিজ্ঞতার মাধ্যমে আমরা কখনোই এই দুটো নিয়ম সম্বন্ধে পুরোপুরি জ্ঞান পাই না, কারণ অভিজ্ঞতা ইন্দ্রিয়ের মাধ্যমে হয়, আর ইন্দ্রিয় দিয়ে প্রকৃতির সকল ঘটনা এবং সেই ঘটনাগুলোর মধ্যে যে কার্যকারণ সম্পর্ক বা অন্যরকম কোনো সম্পর্ক থাকলে সেগুলো বিচার করা সম্ভব নয়, কেননা ইন্দ্রিয়ের কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশনস আছে। সব কিছু ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করা যায় না। সমালোচনার সেকেন্ড পয়েন্ট হলো অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম দ্রব্য, ইংলিশে যাকে সাবস্ট্যান্স বলা হয়, আত্মা, ইংলিশে যাকে সোল বলা হয়, ঈশ্বর, ইংলিশে যাকে গড বলা হয়, প্রভৃতিকে অস্বীকার করেছেন। অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের মতে আমরা অভিজ্ঞতার মাধ্যমে দ্রব্যকে, আত্মা বা স্থায়ী মনকে, ঈশ্বরকে প্রভৃতিকে জানতে পারি না, কারণ এগুলো ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষযোগ্য নয়। হিউমের মতে যে কোনো দ্রব্যের গুণগুলোকে জানতে পারি, গুণের অতিরিক্ত বা গুণ ছাড়া অন্য কিছুকে জানতে পারি না। যেমন চেয়ার, টেবিল, বই প্রভৃতি দ্রব্যের রং, ওজন, আকার, আয়তন প্রভৃতি গুণগুলোকে জানতে পারি। গুণগুলো ছাড়া টেবিল বা চেয়ার বা বই প্রভৃতির অতিরিক্ত দ্রব্য বলে যদি কিছু থেকেও থাকে, সেই দ্রব্যকে আমরা জানতে পারি না, কারণ শুধুমাত্র গুণগুলোকেই ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায়। সেই একই রকমভাবে হিউম বলেন আত্মা বা স্থায়ী মনকে জানতে পারি না, কারণ এগুলোকে ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা যায় না। শুধুমাত্র চিন্তা, অনুভূতি, ইচ্ছা প্রভৃতি মানসিক অবস্থাগুলোকে আমরা জানতে পারি, কারণ এগুলোকে আমরা বাস্তবে অনুভব করতে পারি। এবং হিউমের মতে ঈশ্বরকে যেহেতু কোনোভাবেই প্রত্যক্ষ করা যায় না, তাই ঈশ্বরকেও আমরা স্বীকার করতে পারি না। তার মতে নিশ্চিত জ্ঞান বলে কিচ্ছু নেই, সমস্ত জ্ঞানই সম্ভাব্য, অর্থাৎ বিষয়গুলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিন্তু হিউমের বিরুদ্ধে সমালোচকরা বলেছেন দ্রব্য বা বস্তুর গুণগুলোকে প্রত্যক্ষ করার মাধ্যমেই বস্তুর গুণ অতিরিক্ত দ্রব্যকে, অর্থাৎ দ্রব্যের যে আসল রূপ তাকে জানতে পারি, কারণ বস্তুর বা দ্রব্যের আসল রূপের সাথে বস্তুর গুণগুলোর মিল থাকে। তারপর সমালোচকরা এটাও বলেছেন যে স্থায়ী মনের অস্তিত্ব বা আত্মাকে স্বীকার না করলে আত্মজ্ঞানকে, অর্থাৎ নিজেকে জানা, যাকে ইংলিশে সেলফ নলেজ বলে, তাকে ব্যাখ্যা করা যায় না। কারণ অভিজ্ঞতাবাদী হিউম বলেন চিন্তা, অনুভূতি, ইচ্ছা প্রভৃতি মানসিক অবস্থাগুলোর অবিরাম বা কন্টিনিউ প্রবাহই হলো মন। কিন্তু এখানে সমালোচকদের প্রশ্নটা হলো
চিন্তা, অনুভূতি ইত্যাদি এগুলোও মানসিক প্রক্রিয়া এবং মনও একটা মানসিক প্রক্রিয়া। তাহলে একটা মানসিক প্রক্রিয়া আরেকটা মানসিক প্রক্রিয়াকে জানবে কিভাবে? অর্থাৎ চিন্তা কিভাবে চিন্তাকে জানবে, বা অনুভূতি কিভাবে অনুভূতিকে জানবে? তাই সমালোচকরা বলেছেন, স্থায়ী মন বা আত্মা স্বীকার না করলে বা না থাকলে কোনো কিছুই আমাদের মনে থাকতো না বা স্মরণ হতো না। কারণ আমাদের ইচ্ছা অনুভূতিগুলো চেঞ্জ হয়। 10 বছর আগের চিন্তা বা অনুভূতিগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। তাই মন বা আত্মা না থাকলে 10 বছর আগে আমার অনুভূতি কেমন ছিল বা 10 বছর পরে আমার অনুভূতিগুলোর কি পরিবর্তন হয়েছে সেগুলো বলতে পারতাম না। তাই সমালোচকরা বলেছেন, যদি আমরা স্থায়ী মনের অস্তিত্বকে স্বীকার করে নিই, তাহলেই বলতে পারবো যে মনই তার বিভিন্ন প্রক্রিয়াগুলো মানে চিন্তা, ইচ্ছা, অনুভূতি এগুলো সম্বন্ধে সচেতন। তার ফলে আত্মজ্ঞান সম্ভব। আত্মজ্ঞান মানে নিজের স্থায়ী মন বা আত্মাকে জানা। সমালোচনার থার্ড পয়েন্ট হলো, অভিজ্ঞতাবাদীরা সহজাত ধারণার, ইংলিশে যাকে ইন্যাট আইডিয়াস বলা হয়, সেই সহজাত ধারণার অস্তিত্বকে অস্বীকার করেছেন। অভিজ্ঞতাবাদীরা দাবি করেন যে মানুষ জন্মাবার সময় কোনো সহজাত ধারণা নিয়ে জন্মগ্রহণ করেন না। সহজাত ধারণা হলো সেই ধারণা যেটা জন্মের সময় থেকেই আমাদের মনের মধ্যে থাকে, যেটা অভিজ্ঞতার মাধ্যমে আসে না। যেমন স্নেহময়ী হওয়ার ধারণা, সেটা জন্ম থেকেই আমাদের মনের মধ্যে থাকে। কেউ বলবে বা শেখাবে তবে স্নেহময়ী হব, এইরকম সম্ভব নয়। অভিজ্ঞতাবাদী জন লক মনে করেন যে জন্মাবার সময় আমাদের মন থাকে পরিষ্কার স্লেট বা সাদা কাগজের মতো, যার উপরে কোনো রকম ধারণার দাগ পড়েনি। কিন্তু সমালোচকরা বলেন যে হয়তো শিশু জন্মাবার সময় কোনো সহজাত ধারণা বা আন্তর্ধারণা নিয়ে জন্মায় না, কিন্তু তবু এ কথা স্বীকার করতেই হয় যে জন্মাবার সময় শিশু কিছু আন্তঃপ্রবণতা, সংস্কার বা স্বাভাবিক প্রবণতা নিয়ে জন্মায়। যেমন দুজন যমজ শিশু একই পরিবেশে থাকে, কিন্তু তাদের নেচার বা ক্যারেক্টারটা আলাদা হয়। বা একই জায়গায় অনেক শিশু একসঙ্গে লালিত পালিত হওয়া সত্ত্বেও বিভিন্ন রকমের চরিত্র ও বিভিন্ন রকমের মানসিক প্রবণতার হয়। যেমন কোনো শিশু সারাদিন হাসে, কোনো শিশু সারাদিন কাঁদে, কোনো শিশু খুব জেদি হয়, কেউ বাধ্যের বা নিরীহ হয়, এরকম। তাই আমরা বলতে পারি যে শিশু অন্তর্ধারণা বা সহজাত ধারণা নিয়ে জন্মগ্রহণ না করলেও কিছু সহজাত বা অন্তর্প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে। নাম্বার 4 পয়েন্ট হলো, অভিজ্ঞতাবাদীরা পূর্বতসিদ্ধ সংশ্লেষক বাক্য, যাকে ইংলিশে সিনথেটিক এপ্রায়রি বলা হয়, সেই পূর্বতসিদ্ধ সংশ্লেষক বাক্যকে অস্বীকার করেছেন। অভিজ্ঞতাবাদীরা বলেছেন পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচন হতে পারে না, কারণ একটা বচন বা বাক্য যে বচনটা সুনিশ্চিত হবে, অর্থাৎ অভিজ্ঞতার প্রয়োজন হবে না, আবার নতুন জ্ঞানও দান করবে, এই রকম সম্ভব নয়। কিন্তু দার্শনিক ইমানুয়েল কান্ট দেখিয়েছেন যে পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব। কান্ট বলেছেন 6 + 6 = 12। এই বচনটা হলো একটা পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচন, কারণ দুটো 6-এর যোগফল 12 একটা নতুন ধারণা। এই 12-র ধারণাটা 6-এর মধ্যে লুকিয়ে নেই বা নিহিত নেই। যদি 12-র ধারণাটা 6-এর মধ্যে লুকিয়ে বা নিহিত থাকতো, তাহলে 6 + 7 = 12ই হতো। সুতরাং সমালোচকদের মতে পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব। নাম্বার 5, অভিজ্ঞতাবাদীরা অধিবিদ্যাকে, যাকে ইংলিশে মেটাফিজিক্স বলা হয়, সেই অধিবিদ্যাকে অর্থহীন বলেছেন। অভিজ্ঞতাবাদীরা সকল অধিবিদ্যক বচনকে অর্থহীন বলেছেন, কারণ তাদের মতে আত্মা, ঈশ্বর ইত্যাদি বিষয়ের জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারা লাভ করা যায় না, অর্থাৎ এগুলো অতীন্দ্রিয়। অতীন্দ্রিয় কথার অর্থ হলো ইন্দ্রিয়ের অতীত, অর্থাৎ ইন্দ্রিয়ের ক্ষমতার বাইরে। কিন্তু সমালোচকরা বলেছেন ঈশ্বর সম্পর্কে সকল বচনই যদি অধিবিদ্যার হয়, তাহলে ঈশ্বর আছেন এই বচনটা যেমন অধিবিদ্যার, তেমনি ঈশ্বর নেই
এই বচনটাও অধিবিদ্যারই বচন হবে। অতএব ঈশ্বর নেই এই বচনটাও তাহলে অর্থহীন বলতে হয়। সুতরাং এত আলোচনার পর বোঝা যাচ্ছে যে জ্ঞান উৎপত্তির জন্য বুদ্ধির এবং অভিজ্ঞতার উভয়েরই প্রয়োজন। উভয়ের মধ্যেই গুণও আছে, ত্রুটিও আছে, কিন্তু একটিকে বাদ দিয়ে আরেকটা সম্ভব নয়, একটিকে বাদ দিয়ে আরেকটা অপূর্ণ। তাই দার্শনিক কান্ট বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের সমন্বয় সাধন করে তার সুবিখ্যাত গ্রন্থ ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে দেখিয়েছেন যে জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা উভয়েরই অবদান আছে। থ্যাংক ইউ।